সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। আমি নীলহুরে জাহান আছি। আর আজকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের ভীষণ পছন্দের অন্যতম জনপ্রিয় একজন অভিনয় শিল্পী, যিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত আছেন তার নতুন অভিনীত চলচ্চিত্র এশা মার্ডার নিয়ে। বুঝতে পারছেন কার কথা বলছি, না আমাদের দেন আজমেরি বাঁধন আছেন আজকে আমাদের সঙ্গে। ওয়েলকাম। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছে, আর ভীষণ সুন্দর লাগছে আজকে তোমাকে, একটু বেশি সুন্দর লাগছে। আর আমি একটু বলেও দিই, নিজে নিজেই বাদন বলছিলেন যে আজকে নায়িকা সেজে এসেছে, তুমি তো নায়িকাই, বাট শি ওয়াজ লাইক নো, আমি নায়িকা থেকে অভিনেত্রী, এই তকমাটা অনেক কষ্ট করে পেয়েছি, তো সেটাই আমি চাই। অভিনেত্রী বাঁধনের কেমন যাচ্ছে এশা মার্ডার নিয়ে? খুব ব্যস্ত যাচ্ছে আমাদের। যেটা হয়েছে যে এখন অডিয়েন্স রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। আর প্রথম দিকে একদমই খুবই কম ছিল, অডিয়েন্স ওইভাবে ছিলই না ওই অর্থে। তো তারপর সময়ের সাথে এভরিডে অডিয়েন্স বেড়েছে, যেটা খুবই ভালো সাইন। আমি যেটা চেয়েছিলাম যে অডিয়েন্স পর্যন্ত আমি যে কাজগুলো করছি সেটার একটা আলাদা অডিয়েন্স তৈরি হয়েছে, খুব বেশি না কিন্তু যে কজন অডিয়েন্সই তৈরি হয়েছে আমি চেয়েছিলাম যে তারা যাতে এসে সিনেমাটা দেখে। সো সেইটুকু আমার মনে হয় যে সেটা কিছুটা হলেও মানে আমরা সফল হয়েছি দেখাতে। ঈদ উপলক্ষে মুক্তি এবং সাথে কিন্তু অনেকগুলো একসাথে পেয়েছি, সেখানে বেশ প্রতিযোগিতামূলক একটা ব্যাপারও ছিল, তার সাথে চ্যালেঞ্জটা কতটুকু ফেস করেছো? এই যে বলছিল শুরুর দিকে অডিয়েন্স যেভাবে ছিল না, কিন্তু গ্র্যাজুয়ালি মানুষ গ্র্যাব করেছে, তো চ্যালেঞ্জ বা উঠে যাওয়ার ব্যাপারটা কেমন ছিল? আসলে যেটা হয়েছে যে আমাদের এখানে তো নারী প্রধান গল্প আসলে ওই অর্থে হয় না, আর ফলেও সেই সিনেমাটা আবার ঈদে রিলিজ করবে এই সাহসটা তো করার প্রশ্নই ওঠে না। বিকজ ঈদে যেটা হয় যে এটা তো একটা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিতে ধরো আমাদের মাস পিপল যারা আছেন তারা কিন্তু বেসিকলি যে ধরনের সিনেমা পছন্দ করেন, স্পেশালি ভায়োলেন্স, এবং যেখানে আমার অবজারভেশন যে যেসব সিনেমাতে আসলে নারীদের অবস্থানটাকে একটু হেয় করে দেখানো হয় সেগুলো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি পায়। এইটা আমাদের সমাজ ব্যবস্থার একটা প্রতিফলন, আমাদের অডিয়েন্সের রেসপন্স যেভাবে আসলে আমরা পাই। সো সেখানে এরকম একটা সিনেমা যেখানে আসলে ফিমেল লিড, মানে একটা সিনেমা যেখানে নায়ক আসলে ওই অর্থে নেই, আর কোনো ওই অর্থে কোনো আইটেম সং নেই, তারপরে এমন কোনো অ্যাকশন নেই যেটা আসলে খুবই ফ্যান্টাসাইজ করা যায়। মানে যতটুকু অ্যাকশন আছে ততটুকু একটা নর্মাল রক্তে মাংসে মানুষ যেই পরিমাণে অ্যাকশন করতে পারবে, মানে যতটুকু একটা পুলিশ অফিসার নর্মালি ফাইট করতে পারবে ততটুকুই দেখানো হয়েছে। সো এই এত রিয়েলিস্টিক একটা গল্প, সেটা আবার ঈদের রিলিজ হয়েছে, ফিমেল লিড, সব মিলে রেসপন্স তো আসলে খুব বেশি আশা আমি করিনি, বাট তার থেকে বেশি আমি পেয়েছি। আর এইবার ঈদে আমি যেহেতু প্রত্যেক দিন হলে গিয়েছি, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্সরা, বাংলাদেশের অডিয়েন্স কিন্তু রেডি বিভিন্ন রকম সিনেমা দেখার জন্য। সেটা আমি কিভাবে বুঝলাম? সেটা আমি বুঝলাম যে এখানে তাণ্ডবও চলছে, এখানে উৎসবও চলছে, এখানে এশা মার্ডারও চলছে, এখানে ইনসাফও চলছে, নীলচক্রও চলছে। সো প্রত্যেকটা সিনেমা কিন্তু আলাদা আলাদা ধরনের, এবং প্রত্যেকটা সিনেমা আলাদা দর্শক তৈরি করেছে, যে দর্শকরা এই সিনেমাটা পছন্দ করছে, দেখছে। আবার কোনো কোনো সিনেমা অনেক হল পাচ্ছে, হাউসফুল যাচ্ছে। আমি যেমন তাণ্ডবের এখনো টিকিটই পাইনি, আমি সবগুলো সিনেমা দেখে ফেলেছি, কিন্তু তাণ্ডব আমি দেখতে পারিনি। সো আজকে দেখব। তো যেটা হয়েছে যে মানে এই যে দর্শকের বাংলা সিনেমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, এটা কিন্তু অনেক পজিটিভ সাইন। এখন আমার কাছে মনে হয় যে যারা প্রডিউসার এবং ডিরেক্টর আছেন তাদের এখন মূল দায়িত্বটা আসলে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন গল্পকে প্রমোট করবেন, এবং সমাজ পরিবর্তনে কিন্তু মিডিয়া, চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাটক, এগুলো কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে। সো এই জায়গাগুলোতে আমাদের সচেতন হতে হবে। আমরা যারা টাকাটা লগ্নি করছি তারা শুধু যাতে টাকা মানে উঠে আসবে এই চিন্তা না করে সিনেমা না বানিয়ে আমরা সমাজে কি ইমপ্যাক্ট রাখতে পারছি আমাদের কাজের থ্রুতে সেটাও যাতে মাথায় রাখি। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে একটু যদি আমরা কাজ করি তাহলে আমাদের অডিয়েন্স রেডি, আমাদের ইন্ডাস্ট্রি রেডি। এখন শুধু আমাদের এই জায়গাটায় একটু ফোকাস করলে আমাদের অনেক, সর্বোপরি ইন্ডাস্ট্রির জন্য অনেক হবে, অবশ্যই। কারণ অডিয়েন্সও আসলে অনেক বেশি ঘুরে দাঁড়িয়েছে, আমাদের যেমন চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে, সেখানে অডিয়েন্সও কিন্তু এখন অনেক হলমুখী হচ্ছে, দুটো একই সাথে সমান্তরালে চলছে। ওয়েল, আমার প্রশ্ন তো হলো
আমি এবার আমাদের অনুষ্ঠানের সেগমেন্ট ওয়াইজ তোমার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব করতে চাই। তোমার সামনে একটা জারে কয়েকটা প্রশ্ন রাখা আছে চিরকুটে, তোমার কাজ হবে একটা একটা করে তুলে আমার হাতে দেওয়া, আর যেটা উঠবে সেটা অবশ্যই উত্তর দিতে হবে। এখান থেকে আমরা 3টা বা 4টা প্রশ্ন নেব। ও আচ্ছা, এভাবে আজকে আমাদের দূরত্ব অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, স্কুল কলেজে ক্লাস ক্যাপ্টেন ছিলেন, জুলাই আন্দোলনে আপনাকে সামনের কাতারে দেখা গেছে, লিডার হয়ে রাজনীতিতে আসার কোনো চিন্তা আছে সামনে? না, কখনো নাই, একদমই নাই। ওকে, দ্বিতীয় প্রশ্ন, আজকে এত দূরত্ব কেন? আমি জানি না। এবার প্রশ্নটি হচ্ছে, পুরুষ প্রধান সমাজে নারী প্রধান এশা মার্ডার, রেহানা মারিয়ামের মতো চলচ্চিত্র নিয়ে কাজ করাটা কতটা রিস্কি? মানে পুরুষ প্রধান সমাজে নারী প্রধান এশা মার্ডার, রেহানা মারিয়াম নিয়ে কাজ করাটা কতটুকু রিস্কি? খুবই রিস্কি, বাট আমি রিস্কটা নিতে চেয়েছি। আমার রিস্কি দুটো নাম বললাম, তো এটাকে কি আসলে রিস্কি বলা যায়, যেখানে রেহানা মারিয়াম আসলে ইতিহাস গড়ে দিয়েছে? ইতিহাস গড়লে তো হবে না শুধু। এটা কি আমার দেশের সব দর্শক দেখেছে? এটা কি উপচে পড়া ভিড় হয়েছে হলে? নো, নেভার। সো আমি বলবো যে সিনেপ্লেক্সের কাছে আমি গ্রেটফুল, স্টার সিনেপ্লেক্সের কাছে, যে তারা আমাদের অডিয়েন্স, দেখা গেছে যে 6-7 জন অডিয়েন্স নিয়েও সিনেমাটা হলে চালিয়েছেন, বিকজ তারা মনে করেছে এই সিনেমাটা দেখা উচিত মানুষের। তো যে কজন দর্শকই দেখুক, কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু এখনো ওই অর্থে রেডি না এই ধরনের মুভি দেখার জন্য। বাট ডেফিনেটলি ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে, এটার জন্য আমি অনেক হ্যাপি। আমি আমার বাবাকে সবসময় বলি যে তোমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক কমপ্লেন আছে। সো আমি বলি যে দেখো আমার নামটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। সো ওকে, এবারে প্রশ্নটি হচ্ছে, তোমাকে আমরা সাহসী হিসেবেই জানি, কিন্তু 19 বছর বয়সে সুইসাইড করার মতো প্ল্যান কেন মাথায় এসেছিল? ওইটার একটা আলাদা গল্প আছে। আমার ফার্স্ট বিয়ে হয় তখন, আমার বাবা মা আমার বিয়েটা দিয়ে দেয়, এবং সেই মানে বিয়েটা এত অ্যাবিউসিভ ছিল, এত আমি ট্রমাটাইজ ছিলাম যে আমি ভেবেছিলাম যে ওখান থেকে আমার মুক্তির একমাত্র পথ হচ্ছে মৃত্যু। আর আমি আমার বাবা মাকে ছোট করতে চাই নাই সমাজের কাছে। সো আমি একটা খুব অদ্ভুত ডিসিশনে গিয়েছিলাম যে আমি আসলে অ্যাকিউট রেনাল ফেলিয়ার করে মারা যাবো। সো আমি ওভারডোজে যে কোনো ওষুধ খেতাম যাতে আমার রেনাল ফেলিয়ার হয়। হ্যাঁ, আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট গ্রেড ছিলাম। এই চিন্তাটা থেকে বের হয়েছে কি? মানে এটা তো একটা আসলে মেন্টাল কন্ডিশন, এক ধরনের ডিপ্রেশন, সেটা থেকে নিজেকে বের করে এনেছ? আমি ট্রিটমেন্ট নিয়েছি, আমি রেগুলার সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট নিয়েছি, আর থেরাপি করি এখনো স্টিল। সো পরের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে হওয়া গসিপ, আলোচনা, সমালোচনা, ট্রল কিভাবে ম্যানেজ করো? এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, কারণ আর তুই সবগুলো দিতে চাই। আমার তো প্রশ্ন বাঁধন, জেন্টলম্যান, এটাও দেখবো। আমাকে এটা অনেকেই প্রশ্ন করেছে যে কিভাবে তুমি আসলে এটাকে হ্যান্ডেল করো, কারণ আমি আমার কমেন্ট বক্স অফ করি না, মানে যেটা হয় যে পাবলিক করে রেখেছি। সো সবাই অনেক ইন্টেলেকচুয়াল মানুষ যাদেরকে আমি আসলে রেসপেক্ট করি, তো ওরাও দেখা যায় যে আমি ছবি দিয়েছি, ওরা আমাকে রিকোয়েস্ট করছে বাঁধন ছবিটা ডিলিট করে দাও, এত বাজে বাজে কমেন্ট। তো মানে আমি ওদেরকেও রেসপেক্ট করি, আমি ওদেরকে ছোট করে বলছি না, বাট জিনিসটা হয় কি যে এইটাকে হ্যান্ডেল করতে জানতে হবে আসলে আলটিমেটলি আমাকে এই সমাজে টিকে থাকার জন্য। বিকজ আমি যদি ওদের কথাই ভয় পাই তাহলে আমি আগাবো কিভাবে? ওরা আমাকে ভয় দেখাতে পারবে না আসলে। সো আমাকে ভয় দেখানো তো সহজ না। আমি এইটাই প্রমাণ করতে চেয়েছি, এবং যারা আমাকে ফলো করে আমি মনে করি সেই সব মানুষকে আমি এটা বলতে চাই যে ওদের দেখানো ভয়ে আমাদেরকে মানে কেউ হারিয়ে দিতে পারবে না। সো ইটস ওকে, যার যেটা ইচ্ছা সেটা সে তার নোংরা মন মানসিকতার প্রমাণ করে। সো এইটা নিয়ে নিশ্চয়ই আমি আপসেট হব না। লাস্ট চিরকুট আমার হাতে, আর এখানে এবারে প্রশ্নটি হলো, সিঙ্গেল মাদার হিসেবে সন্তান লালন পালন কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য? এখনো অনেক চ্যালেঞ্জিং, কারণ এখনো শেষ হয়নি লালন পালন করা। মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এখন আরো বড় বড় চ্যালেঞ্জ, কারণ এখন টিনেজ। তো এখন তার একটা মতামত আছে, সে একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। সো তার মতামত, তার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা সবকিছু প্রায়োরিটাইজ করা। আগে তো ধরো আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারতাম, যে এভাবে সাজো, এভাবে কথা বলো, এভাবে এটা করো। এখন সে তার মতো করে থাকবে, এবং আমি এটাকে রেসপেক্ট। এসব দেখে কি বলেছে? সে বলেছে এটা আমার মানে
কয়েকটা ভালো কাজের মধ্যে একটা ডেফিনেটলি, বিকজ আমি আমার যেটা হয়, আমার মেয়েকে আমি অনেক জ্বালাই। সো দেখা যায় যে কাজটা একটা করতে গেলে যখন ক্যারেক্টারের মধ্যে ঢুকি, আমি ওই ক্যারেক্টারের মতো বিহেভ করতে থাকি। তারপরে আবার যখন কাজ রিলিজ হবে তার আগে টেনশন করতে থাকি, আমার বমি পেতে থাকে, সব কিছুই তো দেখেন। সব হচ্ছে আমার মেয়ের উপর দিয়ে যায়। তো আমাকে বলেছে, তুমি আমাকে এত স্ট্রেস দিয়েছো এই সিনেমাটা নিয়ে, তুমি বলেছো এটা হয় না, ওইটা হয় না, এখন কি এটা তো খুবই ভালো কাজ হয়েছে। এবং ফার্স্টে ঈদের দিন তো আমাদের মাত্র মনে হয় 12 থেকে 15 জন অডিয়েন্স ছিল পুরো হলে। সো আমি তো বাসায় এসে ভীষণ কান্না করেছি। তো আমার মেয়ে আমাকে বলেছে, মা আজকে ঈদের দিন, তোমার বুঝতে হবে আজকে সবাই বিজি, সো পরে মানুষ আসবে। তো যখন আবার আসা শুরু করেছে অডিয়েন্স, তখন আবার আমাকে এসে বললো যে আচ্ছা তুমি তো আমার কথা শুনো না। হ্যাঁ, সো এখন ও আমার মা হয়ে গ্রেট। ওকে, আরো প্রশ্ন নিয়ে ফিরবো তোমার কাছে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাকে। দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ প্রেজেন্স ক্যাপিটালাইজ, ছোট্ট একটা ব্রেক, ইউ নো ভেরি ওয়েল। ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাপিটালাইভ। নীলভরে জাহান আছি, আর আজকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ভীষণ ব্যস্ত আছেন যিনি, তার এশা মার্ডার কর্মফল এই চলচ্চিত্র নিয়ে, নারী প্রধান একটি চলচ্চিত্র এই সমাজে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সেই গল্পই শুনছিলাম তার কাছ থেকে। আজমিরি বাঁধন আছেন আজকে আমাদের সঙ্গে। এবার তোমার কাছে আমি একটু ভিন্ন রকম কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই, মানে একই প্রশ্ন কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। আমরা সেগমেন্টের নাম দিয়েছি 10-এ বশ। 10-এ তোমাকে বশ করার চেষ্টা আমার থাকবে, আর যদি একদম দ্রুত ঠিকঠাক উত্তর দিয়ে দাও তাহলে 10-এ 10 তুমি পেয়ে যাবে। ওকে ওকে, এবং এটির সাথে সাথে যেটা করতে হবে, যাতে তুমি খুব বেশি চিন্তা করতে না পারো প্রশ্ন দেওয়ার আগে, রুবিক্স কিউব দিয়ে খেলতে হবে। ও মাই গড, মেলানোর চেষ্টা করতে হবে। এটা তো আমি জীবন যদি মেলাতে পারো তাহলে বোনাস। এটা একটা সারপ্রাইজ গিফট আছে, এখন অবধি কেউ পায়নি। এটা আমি পারবো না, আমি আজকে সারেন্ডার করছি। ট্রাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, মুক্তির সময় এসব মার্ডার নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়েছে কি? না। আপনার মেয়ে মিডিয়ায় কাজ করতে চাইলে আপনার আপত্তি থাকবে? না। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? সিভিল ইঞ্জিনিয়ার। কোন ধরনের গল্পে কাজ করতে বেশি ভালো লাগে? খুবই কমপ্লেক্স সাইকোলজিক্যাল ক্যারেক্টার। ওকে, কখনো কি মনে হয় নারী হিসেবে এতটা সাহসী হওয়া এই সমাজে উচিত নয়? না, মনে হয় না। আমার মনে হয় যে আমাকে দেখে আরো 10টা মেয়ে যদি সাহসী হয়ে যায় তাহলেই এটাই আমার অ্যাচিভমেন্ট। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে বিচারক হিসেবে কাজ করতে গিয়ে কেমন স্বাধীনতা পেয়েছেন? আমি তো খুবই স্বাধীনতা পেয়েছি, বাট আমার মনে হয় যে আমি অন্যের স্বাধীনতা কিছুটা খর্ব করেছি। কিভাবে? ডু টেল ডু। ওকে, এই কোশ্চেনটা তুলে রাখলাম, বস শেষ করি। এখনো কি মনে করেন খুফিয়ায় কাজ করাটা আপনার সঠিক সিদ্ধান্ত ছিল? একদম পারফেক্ট। ইউ ডোন্ট রিগ্রেট ইট? কে যেন বলেছিল টাবুকে কিস করার চান্স তো ছাড়া যাবেই না, প্রশ্নই ওঠে না ভাই রে ভাই। রেহানা মারিয়াম নূর নাকি গুটি, কোনটা প্রিয় কাজ? রেহানা মারিয়াম নূর, এইটার সাথে আমার পুরো লাইফে কোনো কিছু তুলনা হবে না। নেভার এভার। ভূতের চরিত্রে কাজ করতে চায় বাঁধন, এটা কি সত্যি? একদম সত্যি। আসলে একদম বলেছিল এটা? আমি বলেছি, হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আগে বলো যে কার স্বাধীনতা খর্ব করে, এটা শেষ রাখতে পারো। তুমি 10-এ 10 পেয়েছো, পারলে আমি 12 দিয়ে দিব। ডোন্ট না, আসলে যেটা হয়েছে যে আমার যখন আমার সিনেমাটা সমালোচক পুরস্কারে ছিল রেহানা মারিয়াম নূর, তো তখন যেটা হয়েছে যে আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা পেয়েছি সমালোচক, বেস্ট ফিল্ম পেয়েছে রেহানা মারিয়াম নূর, বাট বেস্ট ডিরেক্টরটা দেয়নি আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। কে পেয়েছিল? যে পেয়েছে। তো আমার যেটা কষ্টটা ছিল যে আসলে রেহানা মারিয়াম নূর কানস ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে বিকজ ওর নিউ ল্যাঙ্গুয়েজ অফ ফিল্ম, এই জন্য। সো ওর ডিরেকশন একদমই আলাদা বলেই এই জিনিসটা আসলে কানস ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, নট নজর কেড়েছে। নজর তো কেড়েছে পরে যেয়ে, কিন্তু সিলেক্টেড হওয়াটাই তো অনেক বড় ব্যাপার। অফিসিয়ালি একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, কিন্তু যখন এটার অ্যাওয়ার্ড দিতে গেল, ইভেন এটার ন্যাশনাল অ্যাওয়ার্ডেও সেম জিনিসটা হয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ডেও আমাদের সিনেমাটা মাত্র 3টা অ্যাওয়ার্ড পেয়েছে, যেখানে অন্য সিনেমাগুলো 8টা 9টা, মানে এক একটা সিনেমা 8টা 9টা করে অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ডে কি পেয়েছে? ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছি, সাউন্ড ডিজাইনিং পেয়েছে, আর হচ্ছে শিশু
শিল্পী পেয়েছে, Not যে director, না ডিরেক্টর ফিল্ম কিছুই পায়নি। সো যেটা নিয়ে আমার আসলে এক ধরনের আক্ষেপ আছে। আমাদের এখানে তো যেটা হয় পুরস্কারগুলোতে মানে বেশিরভাগ সময় আমরা দেখি স্পেশালি ন্যাশনাল অ্যাওয়ার্ড খুবই খুবই লবিং এর সিস্টেম চালু আছে, মানে অলমোস্ট আমার অ্যাওয়ার্ডটাও নাই হয়ে যেত ন্যাশনাল অ্যাওয়ার্ডে। সো এই জিনিসগুলো তো আমি ফেস করে করে এসেছি। তো যখন আমি মেরিলে আমার সুযোগ হয়েছে, তখন আমি প্রথমেই সকালবেলা যেয়ে মানে আমি অন্যরা কি ডিসিশন নিয়েছে তার আগে আমি বলার চেষ্টা করেছি যে আমি সবার ছোট ছিলাম ওখানে, বাট আমি এটা বলার চেষ্টা করেছি যে যে ফিল্মটা আসলে বেস্ট ফিল্ম হচ্ছে সেই ফিল্মের ডিরেক্টরই বেস্ট ডিরেক্টর হওয়া উচিত। আর ডেফিনেটলি মেহজাবিন তো অসাধারণ অভিনয় করেছে, ওর অভিনয় নিয়ে কারো কোনো এখানে ছিল না। বাট প্রিয় মালতীর যে মেহজাবিন অবশ্যই বেস্ট অ্যাক্ট্রেস হবেন, কিন্তু বেস্ট ফিল্ম অ্যান্ড বেস্ট ডিরেক্টর মানে আচ্ছা একটা যদি পায় তাহলে আরেকটা কি আরেকজনকে দেওয়া যায় কিনা, আরও বেটার ডিরেকশন আছে কিনা। সো এইটা নিয়ে আমি খুব মানে সকাল থেকেই আমি বলছিলাম যে না এটা আমি চাই না, কিন্তু আলটিমেটলি গিয়ে যে অন্যরাও আসলে এটাতে কনভিন্সড হয়েছেন, আমার কাছে মনে হয় যে এইটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। বিকজ আমি যেটা পাইনি তাই বলে আমি আরেকজনকেও পেতে দিব না, সেটা আমি কখনো করতে চাই না। আমি চাই যে এগুলো চেঞ্জ হোক। সো আমি আশা করবো এইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন ঘোষণা হবে তখন আমাদের মানে কলিজা ভেঙে খান খান হয়ে যাবে না, আই হোপ সো। কারণ হচ্ছে অলওয়েজ হয়, বিকজ এই জিনিসগুলো আমাদের এখানে খুবই কঠিনভাবে হয় আর কি। দ্যাটস গ্রেট। এবং বিং বাঁধন অলওয়েজ ওয়েছে যেটা বলছিলাম এই সমাজে সাহসী হওয়া কখনো ভুল মনে হয় কিনা সেটা না, বরং নিজের যে জায়গাটাতেই কাজ করছো সব জায়গাটাতেই যদি তোমার কিছু মনে হয় যে ঠিক হচ্ছে না, তুমি ঠিকই সেই জায়গাটাতে তোমার ওপিনিয়নটা জানাও, নির্ভয়ে জানাও। এটার জন্য কি কখনো বড় কোনো সমস্যায় পড়তে হয়েছে? অনেক সমস্যায় পড়তে হয়, মানে প্রতি পদক্ষেপে সমস্যায় পড়তে হয়। Do you think it's worth it? হ্যাঁ একদম। How do you manage? মানে এরকম অনেকটা কথা আছে যে আমাদের মিডিয়ায় কাজ করতে গেলে কিছু সিন্ডিকেটকে মানতে হয়, কিছু জিনিস মেনটেন করতে হয়, তাদের বিরুদ্ধে কথা বললে সেটা ক্যারিয়ার ক্ষতি হয়ে আনে। তোমার ক্ষেত্রে কি এরকম হয়েছে? অনেক হয়েছে, মানে আমাকে তো অনেক হয়েছে। আমাকে যেটা হয়, আমাকে ওই অর্থে কিন্তু আলটিমেটলি আমি কারোই ফার্স্ট চয়েস থাকি না, কিন্তু যে আচ্ছা ওই আমাদের প্রথম একমাত্র, মানে ও ছাড়া আমাদের হবেই না। এই ঘটনা কিন্তু আমার জীবনে এখনো ঘটে নাই, ওই দিন আমার জীবনে এখনো আসে নাই। তো আমি সবার লাইফে হচ্ছি সেই চয়েসটা যে ও আচ্ছা এই ক্যারেক্টারটা তো ওকে লাগবে, আচ্ছা একটু নেই সহ্য করি ওকে, মানে বুঝছো। সো আলটিমেটলি গিয়ে সবাই আমাকে কাস্ট করে সহ্য করার জন্য, যে ঠিক আছে সহ্য করে এই মেয়েটাকে, কারণ এই যখন কাজটা করবে ঠিক করে করবে, এইটুকু আমি এস্টাবলিশ করে ফেলেছি অলরেডি। আমাকে নিয়ে যারা যাই বলুক না কেন সবাই এইটা জানে যে যখন যে কাজটা বাঁধন করে সে তার 100% দিয়ে করে এবং সে এটা শেষ দেখে ছাড়ে। আমি যখন যে কাজ করি, আমি যখন সিরিজ করেছি আমি দেখায় ছাড়ছি মানুষকে, আমি যখন ফিল্ম করেছি আমি দেখায় ছাড়ছি মানুষকে, আমি রেহানা করেছি রেহানার মতো সিনেমা মানুষকে দেখায় ছাড়ছি, আমি এশা মার্ডার করেছি, আমাকে নিয়ে অনেক ট্রল করে, আমাকে নিয়ে অনেক বুলি করে, আমাকে কিন্তু আমার কলিগরা আমার কাছের মানুষরা কিন্তু আমাকে বুলি করে যে হ্যাঁ মানে সারাক্ষণ যে হলে বসে থাকছে, কোনো কাজ নাই কিছু নাই, মানে ও কি প্রডিউসার নাকি, ওর এত কিসের ঠেকা, মানে বিকজ আমার ঠেকা আসলে আমি চাই আমি যে কাজগুলো করছি, কারণ আমার কাজের মাধ্যমে তো আমি আসলে কিছু পরিবর্তন চাই, দেখাতে চাই সোসাইটিকে, আমি কিছু পরিবর্তন করতে চাই সোসাইটির। সো সেইটা আমাকে তো দেখাতে হবে অডিয়েন্সকে। আমি বাসায় বসে থাকলে তো হবে না, আমার অডিয়েন্স, আমি সুপারস্টার না যে আমার নাম। হ্যাঁ যে তুমি নিজে, ওইটা আমি তোমাকে শুরুতে বলছিলাম, মনে হচ্ছে তুমি নিজে তো আসলে একাই যেভাবে খুব ভিজিবল যে তুমি প্রমোশনের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছ, আসলে এটা আসলে নিজের কাজটাকে অনেক বেশি ভালোবাসলেই করা সম্ভব। হ্যাঁ, সামনের কোনো কাজ নিয়ে কি এর মধ্যে আমাদেরকে জানাতে চাও কিছু? হ্যাঁ, আমি রেজওয়ান শাহরিয়ার সুমিতের একটা সিনেমা করেছি, যে নোনা জলের কাব্য করেছিলেন, ওর একটা ডিরেকশনে মাস্টার নামে একটা সিনেমা করেছি। ওখানে আমি লিড ক্যারেক্টারটা করিনি, বাট মানে প্রোটাগনিস্ট অন্য আরেকজন করেছে, নাসির ভাই করেছেন। আর আমি ওখানে ইওনোর একটা ক্যারেক্টার করেছি, খুবই কমপ্লেক্স একটা ক্যারেক্টার, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারটা, আমার খুব মজা লেগেছে কাজটা করতে, আর আমি একটু ভালো কাজের সাথে থাকতে চেয়েছি যার জন্য করেছি। আর আরেকটা কাজ শুরু করেছি, ওখানেও আমি প্রোটাগনিস্ট না, ওইটা খুব ইন্টারেস্টিং কাজ, ওইটাতে অনেক মানে মেয়েদের একটা গল্প, সো খুবই ইন্টারেস্টিং, মানে আমি ওই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড। ওখানেও আমি খুব ছোট একটা ক্যারেক্টার করেছি, বড় পর্দার, দুটোই বড় পর্দার কাজ। আর ডিসেম্বরে আরেকটা শ্যুট হওয়ার কথা চলছে, সো ওইটা আমার প্রায় 3-4 বছর আগে করার কথা ছিল, ওইটা আনফর্চুনেটলি তখন হয়নি।
সো ওই কাজটা হলে আমি খুব হ্যাপি হব ইনশাল্লাহ এই বছর শেষে। অল দ্য বেস্ট, অনেক কাজের খবরই আছে, সব কিছু সব চ্যালেঞ্জকে ছাড়িয়ে অপ্রতিরোধ বাঁধুন, এগিয়ে যান, কিন্তু সবসময় এটাই চাওয়া থাকবে। অল দ্য বেস্ট। এবং এই সময়টা চলছে এখনও, সেই জায়গাটাতেও চাইবো যে তুমি যে জান প্রাণ দিয়ে দিচ্ছ এবং চাইছো সেটার রেসপেক্টটা যাতে তুমি পাও, মানুষ যাতে এই সময়টা আরও বেশি করে দেখে। অনেক শুভকামনা থাকবে। তোমার দর্শকদের যদি আবার কিছু বলতে চাও সব শেষে। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আর এখন আমাদেরকে যারা দেখছেন সবার জন্য থাকছে অনেক ভালোবাসা। এসে আমাদের কর্মফল চলছে সিনেমা হলে, আপনারা আসেন, সিনেমাটা দেখেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করেন, আমাদেরকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক যারা দেখছিলেন মেরিন মিলস সোমবার প্রেজেন্স ক্যাফে লাইভে, আজকে আমাদের সঙ্গে ছিলেন আজমিরি বাঁধন। এই অভিনয় শিল্পীর সঙ্গে গল্প করছিলাম বিভিন্ন আলোচ্য বিষয়ে, আমরা অনেক কিছুই জানতে পেরেছি, তার চিন্তা, তার ভাবনা, সামনের কাজ, এবং সর্বোপরি এশা মার্ডার ছিল আজকে আমাদের মূল বিষয়, কারণ এশা মার্ডার এই মুহূর্তে চলছে সিনেমা হলে। আজমিরি বাঁধন অভিনীত এই মুভিটি যদি দেখা না হয়ে থাকে প্লিজ দেখে ফেলুন আপনার কাছের হলে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এবং বাবানের মতোই বলতে চাই, বাংলা সিনেমার সাথে থাকুন, সাপোর্ট করতে থাকুন, নিজেরাও ভালো থাকুন। স্টে ওয়েল, গুড বাই ফর নাও। দেখা হচ্ছে আগামী দিন।